বিভিন্ন জি। কারণে কিছু যুক্তি আমরা শুনি, সেটা হচ্ছে যে বয়স বাড়ানো কেন জরুরি। যখন 30 হচ্ছিল তখন আমাদের বয়সের লাইফ এক্সপেক্টেন্সি ছিল হচ্ছে 55 বছর। আবার আহ, এখন সেটা হয়ে গেছে প্রায় 73-এর কাছাকাছি, 72+, 73 ছুঁই ছুঁই অবস্থা। এটি একটি বিষয়। আরেকটি হচ্ছে আমাদের দেশে অনেক সেশন জটের কথা আমরা সে একেবারে জন্মের পর থেকেই শুনে আসছি। আপনারা এরশাদ ভ্যাকেশন নামের ছুটি পেতেন, বা আপনাদের পরবর্তীতে যারা ছিলেন তারা। এবং সেশন জট কিন্তু আমাদের এখানে সত্যিকার ভাবে বলতে গেলে, আমরা স্পেশালি ন্যাশনাল ইউনিভার্সিটি আছে, কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়ের কিছু সুনির্দিষ্ট ডিপার্টমেন্টও আমরা দেখি, এখানে কিন্তু সেশন জট কিন্তু অনেক মানে এখনো আমাদের একটা বড় সমস্যা হিসেবে থেকে গেছে ইউনিভার্সিটি বা কলেজের শিক্ষা জীবন শেষ করে বের হতে। এক্ষেত্রে বয়স বাড়ানোর পক্ষে লাইফ এক্সপেক্টেন্সি বেড়ে যাওয়া কিংবা সেশন জটের কারণ, এটি দুটি বড় বিবেচ্য বিষয় হতে পারে কিনা, বয়স বাড়ানোর পক্ষে এগুলো যুক্তি কিনা, আপনাকে বা ধন্যবাদ। আপনার কাছে আর কোনো যুক্তি আছে কিনা স্যার বয়স বাড়ানোর পক্ষে? আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমাদের গড় আয়ু বেড়ে যাওয়ার সাথে চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর কোনো সম্পর্ক নাই। সেটা সম্পর্ক হবে রিটায়ারমেন্টের সাথে। যখন গড় আয়ু বাড়বে তখন তিনি বেশি বয়সে কর্মক্ষম থাকবেন, সেই জন্য আপনি রিটায়ারমেন্ট এইজটা বাড়াতে পারেন। কারণ তখন উনি দক্ষতা অর্জন করবেন, অভিজ্ঞতা অর্জন করবেন, ওই অভিজ্ঞতাকে ধরে রাখার জন্য। কিন্তু আপনি যখন নিয়োগ দিবেন, নিয়োগ দেওয়ার সময় আয়ু বাড়লো কি কমলো এটা কোনো সম্পর্ক নাই। এখানে বিবেচনায় আসবে মেধা, মেধা, মেধা। কারণ কম্পিটিটিভ পরীক্ষা মুখস্থ করে পাশ করার বিষয় নয়। হার্ভার্ড ইউনিভার্সিটি প্রথম যে গবেষণাটা ইন্ডিয়ান সিভিল সার্ভিসের উপরে করেছে 1899 সালে, তারা দেখিয়েছে যে ভাষা ভাষা জ্ঞান নিয়ে যাতে সিভিল সার্ভিসে ঢুকতে না পারে, সেটা ছিল সিভিল সার্ভিসের একটা বৈশিষ্ট্য। যারা আসবে তারা মেধাবী হবে এবং তারা ইনবিল্ট কিছু জ্ঞান, মেধা তাদের থাকবে, যে তারা সমস্যার সমাধান করতে পারে, ডিসিশন দিতে পারে, এক্সটেম্পো আপনার প্রশ্ন উত্তর দিতে পারে, প্রশ্ন তৈরি করতে পারে। তো এই জন্য বলছে যে ভাষা ভাষা জ্ঞান নিয়ে, ইংরেজিতে তারা শব্দটা ব্যবহার করেছে স্মার্টার, এই ভাষা ভাষা জ্ঞানীদেরকে, এবং বলছে যে এই স্মার্টাররা যাতে সিভিল সার্ভিসে না আসতে পারে, এবং এরা সিভিল সার্ভিসে আসলে সিভিল সার্ভিসের মান নিচে নেমে যাবে, রাষ্ট্রের ক্ষতি হবে। এবং আমাদের দেশে এখন আপনি দেখেন, যদি একেবারে আপনি নিরপেক্ষভাবে বলেন, সিএসপিরাও দেবতা ছিল না, তারাও আমাদের মতোই মানুষ ছিল, তাদেরও দোষগুণ ছিল। ওগুলো নিয়ে তারও কারো কোনো অভিযোগ অনুযোগ ছিল না। কিন্তু এখনকার সিভিল সার্ভিসের যে সমালোচনা, যে সিদ্ধান্ত দিতে পারে না, এওপিওরা যা লিখে দেয় সেটার উপরে নির্ভর করে, এওপিওদের দিকে তাকাই থাকে। আমি আমার বসদেরকে যাদেরকে পেয়েছি, আমি যখন সিনিয়র সহকারী সচিব, আমি যখন ডিপ্টি সেক্রেটারি, আমরা লম্বা 2 পৃষ্ঠার নোট দিছি। আমার বস এক বাক্যে 2 বাক্যে যদি এটার ভিন্ন মত থাকে তার উনি মত দিয়ে দিছেন। আবার যদি আমারটা তার পছন্দ হয়, একমত হন, উনি একমত হয়েছেন। এবং অনেক সময় ওনারা দরখাস্তের গায়ে বড় বড়, চিঠির গায়ে বড় বড় সিদ্ধান্ত দিয়েছেন। আমরাও এটা দিয়েছি, ওদের শিখেছি। কিন্তু এখন আপনি চিঠির গায়ে সিদ্ধান্ত দেওয়া তো দূরের কথা, ফাইলেও নিচের দিক থেকে যেটা আসে আপনার ওই সেটার বাইরে সিদ্ধান্ত দিতে মানে সাহস খুব কম লোকেরই আছে, একেবারে নাই সেটা আমি বলবো না। এবং অনেকেই এরকম বাজারে গুজব আছে যে বড় বড় সাহেবেরা ওই পার্টিকে বলে যে নিচের দিক থেকে পক্ষে লিখে আনেন, নিচের দিক থেকে পক্ষে লিখে না আনলে আমি কিছু করতে পারবো না। আরে নিচে কি লিখলো না লিখলো ইম্যাটেরিয়াল, আপনি দেখবেন আইন, আপনি দেখবেন ন্যায্যতা। নিচের থেকে 1000 পৃষ্ঠা লিখে দিলেই কি আসে, আপনি 2 বাক্যে সেটাকে কেটে ফেলবেন। তো এখন এই সাহস থাকার জন্য মেধা দরকার, এই সাহস থাকার জন্য যোগ্যতা দরকার। এখন যদি মেধা যোগ্যতা না থাকে, এই জেনারেল নলেজ মুখস্থ করে, আপনার এই নোট বই মুখস্থ করে যদি বিসিএস অফিসার হয়, তাইলে আপনার এই সিভিল সার্ভিস আরো নিচে নামবে।
আর আরেকটা বয়স বাড়ালে যেটা অসুবিধা হবে, আমি যখন পিএটিসির রেক্টর এবং এনএফিডির ডিজি, ঢাকা ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এই 3 ইউনিভার্সিটির বিভিন্ন ডিপার্টমেন্টের ফার্স্ট, সেকেন্ড, থার্ড হওয়া, অনার্সে, মাস্টার্সে এদেরকে আমি ডেকে অনেকগুলো সেমিনার ওয়ার্কশপ করেছি। তাদের 98% আমাকে বলেছে যে তারা সিভিল সার্ভিসের প্রতি আগ্রহী না। 2টা কারণ তারা দেখিয়েছে। একটা হলো যে এখানে নিয়োগে অনেক বিলম্ব হয়, এত সময় অপেক্ষা করার তাদের সময় নাই। তারা হয় ইউনিভার্সিটিতে জয়েন করবে, নাইলে প্রাইভেট সেক্টরে যাবে, না হয় বিদেশ চলে যাবে। যে এত দীর্ঘসূত্রী তারা তাদের পছন্দ না। 2 নাম্বার, তারা শুনেছে যে এখানে দুর্নীতি না করলে টিকা যায় না। তো এখন আপনি বয়স যদি বাড়ান, এখনই এত লম্বা সময় লাগে নিয়োগ দিতে, বড় বয়স বাড়াইলে আরো প্রার্থী বেড়ে যাবে, নিয়োগ আরো বিলম্বিত হবে এবং মেধাবীরা আরো বেশি করে বিদেশ পাড়ি জমাবে। এতে রাষ্ট্র তাদের সেবা থেকে বঞ্চিত হবে। তো কাজেই আয়ু বাড়ার সাথে নিয়োগের বয়স বাড়ানোর কোনো সম্পর্ক নাই, সেটার সাথে সম্পর্ক আছে রিটায়ারমেন্টের। আর মেধাবীদেরকে ধরে রাখার জন্য আপনার বয়স বাড়ানোর প্রয়োজন আছে বলে আমি মনে করি না। হ্যাঁ, আমার সাথে ভিন্ন মত পোষণ করতে পারেন অন্যেরা, কিন্তু তাতে আমি ঝগড়া করবো না, কারণ আরেকজনের ভিন্ন মত থাকতেই পারে। কিন্তু আমি যেইটুকু কিন্তু বুঝি, এতে আমার মনে হয় যে বয়স বাড়ানোটা ঠিক না। অনেক ধন্যবাদ স্যার। কিন্তু স্যার বিষয়টা কি এভাবে ভাবার কোনো সুযোগ কি আছে স্যার? মানে আপনি যেটাকে ভিন্ন মত বললেন, কিছুটা এরকম আসলে তো স্যার এটা সত্য। আমাদের এখানে যেমন ঢাকা ইউনিভার্সিটির সাথে 7 কলেজের অ্যাফিলিয়েশন আছে আমরা জানি, এবং জাতীয় বিশ্ববিদ্যালয় স্যার এখনও কিন্তু মানে ব্যাপকভাবে সেশন জট আছে স্যার, এবং গ্র্যাজুয়েশন শেষ করতে আসলে খুব ভালো একটা সময় কিন্তু চলে যায়। এবং লাইফ এক্সপেক্টেন্সি যদি আপনি বলছেন যে এটার সাথে এটা সম্পর্কিত না, এটার সাথে হয়তো চাকরি রিটায়ারমেন্ট এজ বাড়াতে পারে, কিন্তু স্যার আমাদের কর্মক্ষম এইজটা তো বাড়তেছে স্যার। আমরা ধরেন আগে যেখানে 55 বছর মানুষের একটা গড় হায়াত ছিল, আমি যদি 90-র দিকেও আমরা যদি চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে হয়তো প্রথম 15-17 বছর বাদ দিলে শেষের দিকে যদি আমরা 10 বছর বাদ দিই, তাও কিন্তু আমরা দেখলাম যে 45 থেকে বা এটা কি স্যার 20 থেকে 45-25 বছরের মতো হয়তো কাজ করতে পারতো। যেহেতু এখন একজন মানুষ 72 বছর, এখানে সেখানে যদি কর্মক্ষম বয়সটা যদি 50 বছর হয়, 30 বছর 40 বছরও যদি হয়, সেক্ষেত্রে বয়স বাড়লে সমস্যাই বাকি। আর আপনি যেটা বললেন, বয়স যদি একটু বাড়িয়ে নেওয়া হয়, যারা সিভিল সার্ভিসে আসবেন তারা কিন্তু মেধার পরীক্ষা দিয়ে কিন্তু স্যার আসবেন। এমন না যে তার জন্য কোনো একটা বিশেষ সুবিধা দেওয়া হবে বয়স বেড়ে গেলে, এরকম কিন্তু না। সুতরাং একজন মেধাবী সে যদি অতিরিক্ত কিছু সময় পায়, 1 বছর 2 বছর বা 5 বছর কিছু একটা সময় পায়, এবং তিনি যদি, যারা আপনার ভাষায় যারা সদ্য ফ্রেশ গ্র্যাজুয়েট এবং যারা মেধাবী, তার সাথে তুলনামূলক পরীক্ষায় যদি তিনি নিজেকে ফিট হিসেবে উপস্থাপন করতে পারেন, কম্পিটিটিভ এক্সামে নিজেকে ফিট হিসেবে প্রমাণ করতে পারেন, তাহলে তো স্যার চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোনো সমস্যা থাকার কথা নয়। আমি কি স্যার ভুল বললাম কথা? মহা মহা সমস্যা আছে, মহা সমস্যা আছে। আমি আপনাকে কি বলি, সমস্যা? এখন বয়স যদিও 30, কিন্তু অ্যাকচুয়ালি তারা পরীক্ষা দিতে পারে 34-35 পর্যন্ত। কারণ এখন প্রতি বছর অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, প্রতি বছর হচ্ছে নিয়োগে দেরি হচ্ছে, কিন্তু এখন প্রতি বছর অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে। কিন্তু এক হচ্ছে সময়, যেমন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1972 সনে 2টা অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে, একটা আপনার মুক্তিযোদ্ধাদের জন্য, একটা অমুক্তিযোদ্ধাদের জন্য। কিন্তু মাঝখান দিয়ে 76 পর্যন্ত আর কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয়নি। 72 থেকে 76 কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয়নি। আচ্ছা, 76 সালে একটা অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে, 77-এ 78-এ হয়নি, 79-তে হয়েছে। আচ্ছা, 79-তে অ্যাডভার্টাইজমেন্ট হওয়ার পরে 80-81-তে হয় নাই। 82-তে আমরা যখন 1600 নাম্বারের পরীক্ষা দিলাম, তখন অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে। আচ্ছা, তাইলে আপনি দেখেন, আমরা 27-এ ঢুকেছি, 27 বছর পর্যন্ত বয়স ছিল, এবং তখন কিন্তু প্রতি বছর অ্যাডভার্টাইজমেন্ট হয়নি, 2-3 বছর পর পর হয়েছে। এখন প্রতি বছর অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে। এই কারণে আপনার এই যারা 7 কলেজ বলেন, অন্যরা বলেন, যেটা দেরি হচ্ছে, দেরি হলেও কিন্তু আমি হিসাব করে দেখেছি 26 বছরের মধ্যে তারা বেরিয়ে যাচ্ছে। এবং 26 বছরের মধ্যে, বা আমি 27-এ ধরলাম, আরো 1 বছর বাড়াই ধরলাম, তাইলে 27 বছরের বেশি একেবারে কিন্তু কারোই লাগছে না। তাইলে তিনি কিন্তু আপনার গ্রাজুয়েশনের পরে, যেমন আমরা অনার্সের রেজাল্ট দিয়ে বিসিএস এর জন্য দরখাস্ত করেছি, তাইলে তিনি কিন্তু একেবারে যতই দেরি হোক 26-এ দরখাস্ত করতে পারছেন। তাইলে 26-এ দরখাস্ত করতে পারলে তিনি 4টা দরখাস্ত করতে পারছেন।
এবং এক দুইটা পরীক্ষা 34 পর্যন্ত চলে যাচ্ছে। তাইলে 34-এ যদি জয়েন করে, তার ডিসি হইতে, এসপি হইতে, জেলা অফিসার হইতে অন্য ডিপার্টমেন্টে বয়স হয়ে যাবে 50। তাহলে 50 বছরের একটা লোক কি কন্ট্রিবিউট করবে? তখন তো সে কিছুটা নুয়ে পড়বে। আচ্ছা, এখন তখন তার আচ্ছা, আর বয়স যদি আপনি 35 করেন, তাহলে ঢুকতে ঢুকতে হবে 40। তাহলে 40 হলে তার জেলা অফিসার হইতে, এসপি হইতে, ডিসি হইতে বয়স হয়ে যাবে 55। তো 55 বছরে ডিসি হলে ডিসির চাকরির বা এসপির চাকরির বা জেলা অফিসারের যে চাকরি। স্যার এখানে আমি কি একটা ইনপুট দিতে পারি স্যার? জি প্লিজ। যেমন আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হওয়ার জন্য কিন্তু বয়সের কোনো বার নাই, অর্থাৎ তারা 40 না 45 না, আছে, বয়সের বার আছে। না, বয়সের বার আছে, অ্যাবসলিউটলি। আই ওয়াজ ইউনিভার্সিটি টিচার। I started my career as a university teacher. আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে? হ্যাঁ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ঢাকাতে অ্যাডভার্টাইজমেন্ট হইতে দেরি হয়েছিল, আমি রাজশাহীতে গেছি। আচ্ছা, যেমন আমাদের শিক্ষা ক্যাডার, শিক্ষা ক্যাডারে স্যার আমাদের আমি বিশ্ববিদ্যালয়ে আসতেছি, আমি বিশ্ববিদ্যালয়ে আসতেছি, বিশ্ববিদ্যালয়ে 30 বছর। কিন্তু যদি কারো এক্সট্রা অর্ডিনারি লেকচারার 30 বছর, লেকচারার 30 বছর, আই রিপিট, লেকচারার 30 বছর। কিন্তু কারো যদি এক্সট্রা অর্ডিনারি কোয়ালিফিকেশন থাকে, হার্ভার্ড থেকে পিএইচডি করে আসে, অক্সফোর্ড থেকে আপনার এমএস করে আসে, তাহলে তার জন্য রিল্যাক্সেশন আছে, কিন্তু আওয়াল মজুমদারের জন্য আর আপনার জন্য নাই। আচ্ছা, ঠিক একইভাবে পিএটিসি, যেমন আমি পিএটিসির ডাক্তার ছিলাম, সেখানে বয়স 30 বছর, কিন্তু ডিপটি ডাইরেক্টর। আমি স্যার একটা ইনফরমেশন কি শেয়ার করতে পারি স্যার আপনার কথার ফ্লোতে? আমি ইন্টারাপ্ট করার জন্য। আমাদের প্রধান যে বিশ্ববিদ্যালয়গুলো, যেগুলোকে আমরা অটোনমাস বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এই 4টা বিশ্ববিদ্যালয়ে স্যার আমি গত বেশ কিছু নিয়োগ সার্কুলার আমি দেখেছি স্যার। আমি আপনার সাথে প্রোগ্রাম করব সেই উপলক্ষেও দেখেছি। আমি কিন্তু এখানে কিন্তু বয়সের বার দেখি নাই স্যার। না, বয়সের বার একটা থাকে, কিন্তু রিল্যাক্সেশনও থাকে। এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিফাইডদের জন্য রিল্যাক্সেশন থাকে, কিন্তু আমি স্যার আমি স্যার আবারও দেখবো, আমি প্রয়োজন আপনাকে জানাবো। আমি এগুলোতে আমি বয়সের বার দেখি নাই। আরেকটা বিষয় হচ্ছে স্যার, আমাদের যেমন স্যার বিচার অঙ্গনে যারা কাজ করেন, আমাদের সম্মানিত বিচারপতিরা, বিচারকরা, তাদের বয়স কিন্তু এখন 67 রিটায়ারমেন্ট এজ। না, সেটা তো আমি বলছি, আমি তো বলছি আপনি রিটায়ারমেন্ট এজ বাড়াইতে পারেন, কিন্তু বিচারকেরা যারা স্যার এখানে একটু জিনিসকে আমার বুঝতে ভুল হচ্ছে কিনা, সেটা হচ্ছে রিটায়ারমেন্ট এজ বাড়াতে পারেন, এই যুক্তিটা কি? তারা শানিত হন, তারা দক্ষ, যোগ্য হন, অভিজ্ঞ হন, যে এবং কর্মক্ষম থাকেন। কর্মক্ষম থাকা মানে কি স্যার? যে লোকটি 25 বছরের চাকরিতে জয়েন করেছেন, উনি 65 পর্যন্ত কর্মক্ষম থাকা মানে হচ্ছে আপনার প্রায় 40 বছর কর্মক্ষম থাকা। আমরা জাতীয়ভাবে এটা স্বীকার করে নিয়েছি। আমরা যদি বিচার অঙ্গনের তাদেরকে দেখি এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দেখি যাদের 65 করা হয়েছে, ওদেরকে দেখলে বোঝা যাচ্ছে ওদের লাইফ এক্সপেক্টেন্সির মধ্যে কর্মক্ষম সময় ধরা হয়েছে অলমোস্ট 40 ইয়ার্স। সেখানে একজন বিসিএস প্রার্থী যদি 35-এ ঢুকেন, 35 ঢোকার পরেও তো উনি 40 ইয়ার্স, 45, 55, 30 বছর সেটা তো তার অভিজ্ঞতার কারণে এবং ওইগুলো স্পেশালাইজড জব। যেমন আমেরিকাতে আপনার বিচারকদের কিন্তু রিটায়ারমেন্টের কোনো এজ নেই। তারা যদি একেবারে বিছনায় পড়ে যান আর অথবা মারা যান, মারা যাওয়া পর্যন্ত, মনে করেন একজন মানে তার বয়স হয়েছে ধরেন 100 বছর, কিন্তু উনি এখনো হাঁটতে চলতে পারেন, কাজ করতে পারেন, তাইলে উনি বিচারক থাকবেন। তো সেটা হলো আপনার স্যার এই জায়গাটাতেই, যেহেতু আপনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রিসার্চের মতো খুব সিরিয়াস খাটাখাটুনির একটা কাজ, পড়ানোর মতো একটা কাজে, সেটা স্পেশালাইজেশনের বিষয়। জুডিশিয়ারিও তারা এক জায়গায় কাজ করে এবং ওইটা স্পেশালাইজড জব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এক জায়গায় কাজ করে, সেটা স্পেশালাইজড জব। কিন্তু একজন সেক্রেটারি গিয়ে ট্যাক্টর থেকে তেতুলিয়া, হ্যাঁ, 15 বিসিএস ক্যাডার যারা, বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার অফিসার যারা, তাদেরও তো রিসেন্টলি 57 থেকে 59 করা হয়েছে। তার মানে ধরে নেওয়া হয়েছে রিজনেবলি বাড়িয়েছে, কিন্তু সেটা আরো বাড়াইলেও অসুবিধা নাই। সেটা যদি সরকার মনে করে স্যার একই রিজনে বয়সটা বৃদ্ধিটা মানে অযৌক্তিক কেন মনে হচ্ছে স্যার? মানে ধরলাম এটা আমাদের 35 করলো, আপনি তো এন্ট্রি পয়েন্টে পেয়ে যাচ্ছেন, মেধাবীদেরকে পেয়ে যাচ্ছেন। আপনি যেমন এইবার বিসিএস এর যে রিপোর্ট
পার্লামেন্টে জমা দিছে পাবলিক সার্ভিস জি স্যার। কমিশন, জি স্যার। সেখানে তারা উল্লেখ করেছে যে যারা নিয়োগ পাইছে 28-এর উপরে বয়স কারো নাই, একেবারে 100% আপনার 28-এর নিচে। তাইলে আপনি তো এখানে পেয়ে যাচ্ছেন, কাজে আপনি কেন বাড়াবেন? আর আপনি মনে করেন ওইখানে তো একজনকে কি আপনি রাতারাতি অভিজ্ঞ বানাই ফেলতে পারবেন? পারবেন না। কারণ সেই লোকটা 60 বছর, 62 বছর বা 57 বছর কাজ করে যে অভিজ্ঞতা অর্জন করেছে, সেই অভিজ্ঞ লোকটাকে ধরে রাখার জন্য আপনি সেখানে বয়স বাড়াচ্ছেন। কিন্তু স্যার এখানে আপনি স্যার বয়স নিচের রিপোর্ট দিকে বাড়াইলে, এন্ট্রি রিপোর্টটিতে পয়েন্টে বাড়াইলে আপনার এমন বলা প্রার্থী হয়েছে বেড়ে যে যাবে। মানে প্রার্থী 28-এর বেড়ে উপরে গেলে আরো কারো নিয়োগ হয় বস্তুততা নাই। দেখা দেবে। জি স্যার 28-এর উপরে না, মানে চাকরিতে জয়েন করে নাই, এরকম এরকম বলা হয়েছে রিপোর্টে। না মানে যারা সিলেক্ট হয়েছে, যারা সিলেক্ট হয়েছে তাদের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একেবারে প্রায় 100%, 2-4টা ব্যতিক্রম থাকতে পারে, বয়স 28 বছরের নিচে। জি জি। 28 বছরের নিচে তার মানে হলো স্যার স্যার ওই স্যার মেধাবীরা স্যার প্রথমবারই পেয়ে গেছে। স্যার আমি আমি জি দুঃখিত স্যার, আবার এই কথাটা উপস্থাপনের জন্য আশা করি বিরক্ত হবেন না। সেটা হচ্ছে স্যার না না না, প্রশ্ন 28-এর উঠছে না। উপরে যদি, জি ধন্যবাদ স্যার, যদি 28-এর উপরে পরীক্ষা দিয়ে বা 30-32-এও যদি একজন স্টুডেন্ট পরীক্ষা দিয়ে আপনি আপনার বাসায়, এবং আমরা তো দেখেছি যারা 30-এ অ্যাপ্লিকেশন করতে পারেন ওরা 34 বছর বয়স পর্যন্ত আসলে অনেকটা তাদের এটা তো চলতে জি থাকে বয়সে চাকরি জয়েন করার আগ পর্যন্ত। কিন্তু জি যদি কেউ একজন 32 বছরের প্রার্থী তিনি বিসিএস পরীক্ষা দেন এবং প্রিলিমিনারি রিটেন কোনো পর্যায়ে স্বাভাবিক ন্যাচারাল প্রক্রিয়া যদি উনি হেরে যান বা উনি আর অতিক্রম করতে না পারেন, তার তো কোনো কমপ্লেন নাই। যেমন স্যার 46তম বিসিএস এ প্রায় 2.5 লক্ষ পরীক্ষার্থী অংশগ্রহণ না, করেছে, আপনি মাত্র যেটা হাজার। আপনি যেটা রাখেন, আপনি যেটা এলিট জব, যেমন আমি তো জি ইন্ডিয়া পাকিস্তানের কথা বললাম, যেমন সাধারণ মেডিওক্রাটরা যাতে আসতে না পারে জি এই জন্য 3টা পরীক্ষার বার করে দিয়েছে। আপনি দেখেন পাকিস্তানেও 3টা পরীক্ষার বার করে দিয়েছে, ইন্ডিয়াতেও 3টা পরীক্ষার বার করে দিয়েছে। এবং আপনি মজার ব্যাপার দেখেন, হুম সিএসপি দের একটা বিরাট অংশ জি ওয়ার্ল্ড ব্যাংকে, এডিবিতে, তারপরে এখানে সেখানে চাকরি ছেড়ে দিয়ে চলে গেছে এবং জি তারা সেখানে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছে। জি ইন্ডিয়াতে এখন যদি আপনি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলোর দিকে তাকান, তাইলে আপনি দেখবেন যে অনেক পদ ইন্ডিয়ার দখলে রয়েছে। কারণ ইন্ডিয়ার অফিসারদের মেধা যোগ্যতা যেহেতু তারা কোয়ালিটিতে ছাড়বে নাই, কিন্তু একজন বিসিএস, আমিও বিসিএস, কিন্তু আমার জি স্বীকার করতে কোনো মানে এ নাই, একজন বিসিএস কি ওয়ার্ল্ড ব্যাংকে, এডিবিতে, এসকাবে চাকরি পাইছে, ঢুকতে পারছে? তার মানে আমরা মেধার সাথে কম্প্রোমাইজ করাতে আমরা আউট হয়ে গেছি, আমরা আর কেউ সেখানে যেতে পারি নাই। কিন্তু ইন্ডিয়া পাকিস্তান, বিশেষ করে ইন্ডিয়া, ইন্ডিয়া মেধার সাথে কম্প্রোমাইজ না করাতে দেখেন আজকে ওয়ার্ল্ড ব্যাংকে, ডিবিতে, স্টাফে আইএস এরা একেবারে মানে কি বল বীর দর্পে ঘুরে বেড়াচ্ছে। তো এই জন্য আপনি যদি এখানে কোয়ালিটি আরো কম্প্রোমাইজ করেন, তাহলে বিশ্ব দরবার থেকে আপনি আরো বিচ্ছিন্ন হয়ে যাবেন। সিএসপিরা চলে আচ্ছা যাওয়ার আচ্ছা পরে আমরা বিচ্ছিন্ন হয়েছি এবং বিসিএস এরা আমরা এমনিই চাইতে পারি নাই। আর যদি এখানে কোয়ালিটি আরো কম্প্রোমাইজ করেন, আর আপনি যেটা বললেন বয়স বাড়াইলে 35 হইলে তো তার ঢুকতে লাগবে 40, তো ঢুকতে যদি 40 হয় তাহলে তো আপনি যৌবন কালটাই, যৌবন যার যুদ্ধের যাওয়ার সময় তার, তা আপনি যৌবন কালের যদি 15 বছর খেয়ে ফেলেন তাহলে কি কন্ট্রিবিউট করবে আমারে বলো? আপনি বয়স 35 করা মানে যৌবন কালের 15 বছর খেয়ে ফেলা, মানে জাস্ট একবার ধুলাই ফেলে দেয়া। তো যদি আপনি একটা লোক তরুণ বয়সে তার যে মানে নড়াচড়া থাকবে, তার যে উৎসাহ থাকবে, উদ্দীপনা থাকবে, সেটা যদি জবাই হয়ে স্যার। যায় স্যার আপনি তাইলে যেটা সে বলছেন কি এটার কন্ট্রিবিউট সাথে, করবে? আপনি যেটা বলছেন এটার সাথে আমি যে দ্বিমতের বিষয় না, বিষয়টা হচ্ছে স্যার আসলে একেবারে ক্লোজ করে দেওয়া, একেবারে রিজিড হয়ে ক্লোজ করে দেওয়া। স্যার এটা নিয়ে একটা সমালোচনা কেউ কেউ এভাবেও করেন, না, সেটি যেমন হচ্ছে ইন্ডিয়াতে তো কোনো বক্তব্য নেই, রাখেন ইন্ডিয়াতে 26-এ শেষ করে দিল কম্পিটিটিভ পরীক্ষা, ইন্ডিয়াতে স্যার 3টা স্যার পরীক্ষার যে বেশি ইন্ডিয়ার দিতে দেয় না। স্যার যে ইন্ডিয়ার কথা আপনি বলছেন সেই ইন্ডিয়াতে প্রায় 20 লক্ষ পরীক্ষার্থী হওয়ার পরেও এক বছরের সব প্রক্রিয়া শেষ করে আপনি স্যার তাহলে যেমন আপনি আমি আপনাকে এখানেও অ্যাকাউন্টেন্ট বলতেছি। এখানেও সেটা করেন, এখানেও আপনি সেটা করেন, এবং এখানে যদি আপনি সেটা করেন তাইলে ওই যারা দাবি করতেছে বয়স বাড়ানোর তারা আরো জোরে যাবে, তাইলে একবারে ক্রিম এরা আসবে, কারণ তাইলে তো তাদের সময় কমে আসবে,
তারা আরো জোরে যাবে। এখন আপনি কি বিশ্ব দরবারে মাথা উঁচু করে থাকতে চান? আপনি কি ইন্ডিয়ার মতো চান যে আইএস এরা যেরকম নানা জায়গায় মানে নেতৃত্ব দিচ্ছে আপনার অফিসাররা দেখ? আপনি কি এখানে চান যে আপনার এখানে মেধাবী লোকেরা আসুক, যারা ভালো বাংলা লিখতে পারে, যারা ভালো ইংরেজি লিখতে পারে, যারা সিদ্ধান্ত দিতে পারে, যাদের মধ্যে ভীতি নাই? তো এখন যদি আপনি কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করেন তাইলে বয়স বাড়াইলে সেটা ভিন্ন জিনিস, কিন্তু আপনি যদি কোয়ালিটি প্রোডাক্ট চান তাহলে বয়স বাড়ানো ঠিক হবে না। স্যার লাইভ স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, আমি আপনাকে শুনতে পাচ্ছি, একটু কম। হ্যাঁ, এখন শোনা যায় স্যার? জি, এখন শোনা যায়। জি আচ্ছা, ধন্যবাদ স্যার। স্যার এমনিতে লাইফ এক্সপেক্টেন্সি বাড়তেছে, এটার কারণেই চাকরিতে মানে বয়সসীমাটা একটু ইনক্রিজ করে নেওয়া। আপনি যেগুলো বলেছেন এগুলো সবই স্ট্রং লজিক, এটা স্বীকার করে নিয়ে বলছি। যেহেতু আমার কর্মক্ষম সময় বাড়তেছে, আমাদের রিটায়ারমেন্ট এজ বাড়িয়েছে সম্প্রতি। যেমন স্যার 27 থেকে 30 করার পর সময় তো কিছু একটা যুক্তি নিশ্চয়ই ছিল যারা করেছেন স্যার, ওই হ্যাঁ, সময় যুক্তি যুক্তি ছিল। কি যেমন ছিল ধরেন একটু এরশাদ বলবেন? সাহেবের আমলে, এরশাদ সাহেবের আমলে আমি ওই সময়ের একজন, যদিও আমি 30টা পাই নাই, আমি 27-এই ঢুকেছি। কিন্তু এরশাদ সাহেবের আমলে তো আসলে ইউনিভার্সিটি গুলো যখন তখন বন্ধ হয়েছে। যেমন আমার 4 বছরের জায়গায় প্রায় 5-7 বছর লাগবে। তো তখন আপনার এই জন্য বয়সটা বাড়াইছিল। এখন সেশন জব যেটা আছে আমাদের সময় আরো বেশি ছিল। আমার 4 বছরের জায়গায় আপনার 5-7 বছর লেগেছে, এবং তখন কিন্তু প্রতি বছর অ্যাডভার্টাইজমেন্ট হয় নাই, এটাও একটা বিষয়। কিন্তু তখন 30 বছর করেছে, এখন স্যার করোনার স্যার কারণে স্যার যেটা স্যার লস আমার হচ্ছে। স্যার আপনাদের সময় স্যার ওই 3 বছর গ্রাজুয়েশন করে কিন্তু বিসিএস পরীক্ষা দেওয়া যেত, এখন কিন্তু 4 এখনো ইয়ার্স এখনো গ্রাজুয়েশন শেষ অনার্স করে করতে 4 হয় স্যার। বছর, এখনো 4 বছর করে দেয়া যায়, কিন্তু এখনো আগে তো 4 স্যার 2 বছর বছর করে দেয়া স্যার যায়। স্যার আগে কিন্তু 2 বছর ডিগ্রি পাস করেও বিসিএস দেওয়া যেত স্যার। না, এটা এখন তো 4 বছর করে দেয়া যায়, কিন্তু তখন তো প্রতি বছর অ্যাডভার্টাইজমেন্ট হয় নাই। অ্যাডভার্টাইজমেন্ট এক একটা হচ্ছে 4-5 বছর পরে। যেমন 72-এর পরে, 72 এবং 76-এর মধ্যে আর কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয় নাই। 76 এবং 79-র মধ্যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয় নাই। 79 এবং আপনার 82-র মধ্যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয় নাই, কিন্তু এখন প্রতি বছর হচ্ছে। সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে। আচ্ছা আচ্ছা। এমনিতে দেখেন, স্যার আমার এটা মেয়েরা এটা বিসিএস পরীক্ষার্থী, আমার মেয়েরা বিসিএস পরীক্ষার্থী। দেখেন, আমি তারপরেও আপনার আপনার তারপরেও যুক্তির সাথে রাষ্ট্রের আশা করি স্বার্থে, তারাও একমত হবেন না মনে হয় স্যার। না না হোক, কিন্তু আমি রাষ্ট্রের স্বার্থে, কারণ বয়স বাড়াইলে আমার রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। আন্তর্জাতিক দরবার থেকে আমার রাষ্ট্র আরো পিছিয়ে যাবে। আমি তো বললাম যে ইন্ডিয়ার, আপনি যদি এখন বিশ্ব ব্যাংকে দেখেন, ইন্ডিয়ার 50 জন অফিসার আছে, আমার একজনও নাই। এটা কারণ হলো কোয়ালিটি কম্প্রোমাইজ। 50 জন অফিসার আপনার এই আইএস এরা লিয়েনে গিয়ে, ছেড়ে দিয়ে গিয়ে সেখানে চাকরি করতেছে। সিএসপিরা ধরেন 15-20 জন অলওয়েজ ছিল, কিন্তু একজন বিসিএস ও সেখানে পৌঁছতে পারে নাই। মানে এখন এই অবস্থা। আপনি বয়স যদি আরো বাড়ান তাইলে আর এটা মানে গঞ্জতার সীমা থাকবে না। তবে হ্যাঁ, বয়স যদি 32 পর্যন্ত করা যেতে পারে, যদি আপনি ওই বিসিএস পরীক্ষা 3টার বেশি দেওয়া যাবে না, তাহলে 3টাতে দিয়ে যারা আসবে আসবে, আর নাইলে তারা অন্য চাকরির জন্য চেষ্টা করবে। এখন এখন আপনি দেখেন, আরো দুর্ভাগ্য যে অনার্সে ভর্তি হয়, আসল পড়াটা পড়ে না, তখন থেকে আপনার বিসিএস এ পড়া শুরু করে। আরে আপনি যদি আগে ব্রেইনটা তৈরি না করেন, আপনি তো আগে বেসিক এডুকেশন দিবেন, নিজের বিটটা আগে শক্ত করবেন, তারপরে বিসিএস এ পড়া পড়বেন। এখন আপনার প্রথমেই থাকবে অনার্সে মাস্টার্সে ভালো করার চেষ্টা। এখন অনার্সে মাস্টার্সে ভালো করার চেষ্টা না করে ওই সেকেন্ড বিসিএস স্যার দিকে এটা বেশি ঢুকে স্যার যায়। স্যার যারা গ্র্যাজুয়েশন পর্যায়ে আমরা দেখেছি অনেকে পছন্দ করে নিজের সাবজেক্ট নেয়, লিটারেচার নেয়, অন্যান্য সাবজেক্ট নেয়, ম্যাথমেটিক্স নেয়, কিন্তু ওনারা দেখেছেন যখন চাকরি জীবনে চাকরি পরীক্ষার জন্য স্যার আমাদের তো পড়ালেখার সাথে জীবিকার পথের একটা তার সম্পর্ক তো স্যার ওতপ্রোতভাবে ডেফিনেটলি, জড়িত। ডেফিনেটলি, সুতরাং এখানে ডেফিনেটলি। যে একাডেমিক লাইফে যে পড়ালেখাটা করানো হচ্ছে বা যেটা করানো হয়, দেওয়া হয় বা শেখানো হয়, পরবর্তীতে গিয়ে দেখেছি সেটা তার চাকরির প্রস্তুতিমূলক জায়গায় যথেষ্ট মানে ম্যাচ করতেছে না। তখন না, ছেলেমেয়েদের কাছে তারপরে আসলে খুব বেশি রাখেন, হ্যাঁ স্যার তারপরে যেমন স্যার ধরেন আমি পলিটিক্যাল সায়েন্সের লোক। দেখেন, জি আমি পলিটিক্যাল সায়েন্স পড়েছি, আমি তো 1600 নাম্বারের পরীক্ষা দিয়েছি। 1600, রিটেন 1300, সাইকোলজিক্যাল 100, বাইবা আপনার 200।
তাইলে রিটেনের মধ্যে 100 নম্বরের একটা ইংরাজি রচনা, 100 নম্বরের একটা বাংলা রচনা, 100 নম্বরের। তারপরে ধরেন জেনারেল নলেজ, বাংলাদেশটা 100, বহির্বিশ্বটার 100, বাংলা আপনার 200 নম্বর। তো এখন এইসব পরীক্ষা তো এগুলো হলো বেসিক এডুকেশন, এগুলো আপনি যে চাকরি করেন লাগবে, আপনি ডাক্তার হন, আপনি ইঞ্জিনিয়ার হন, আপনি বিসিএস অফিসার হন, আপনার বাংলা লেখা লাগবে, ইংরেজি লেখা লাগবে, আপনাকে গুছাই উপস্থাপন করতে হবে। এখন আপনি যদি এই প্রস্তুতি আগে না নেন, এই প্রস্তুতি না নিয়েই যদি আপনি নোট বই মুখস্থ করতে শুরু করেন, তাইলে আপনার কিন্তু এটাও হচ্ছে না, ওইটাও হচ্ছে না। আচ্ছা, এখন সায়েন্সের লোকেরা কেন বেশি আসছে? যেমন আমাদের সময় দেখেন, আমরা কিন্তু 1600 নম্বরের পরীক্ষা দিলাম, এবং আমাদের 100 জনের মধ্যে 90 জন হলো আর্টস ফ্যাকাল্টি, সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির 90 জন। আর এখন আপনার আর্টস ফ্যাকাল্টি নাই। এখন ইঞ্জিনিয়াররা আর সায়েন্স ফ্যাকাল্টি যারা আসতেছে, কেন আসতেছে? কারণ তাদের ওই বেসিক লেখাপড়াটা করা লাগে, করা না লাগলে, না করলে তারা পাস করবে না। এবং তাদের বেসিকটা স্ট্রং হওয়ার কারণে তারা বিসিএসও ভালো করে। আর এখন সোশ্যাল সায়েন্সে যারা পড়ে, আর্টসে যারা পড়ে, এরা মূল লেখাপড়া বাদ দিয়ে ওই বিসিএস এর প্রস্তুতি নেওয়ার কারণে এরা না গটকা না গরকা, যার কারণে এরা হারাই যাচ্ছে। যেমন এইবার যারা আসছে, আর্টসের সোশ্যাল সায়েন্সের নাই বললেই চলে, আর আমাদের সাথে সায়েন্স নাই বললেই চলে। তো এটা হলো যে বেসিক এডুকেশন আগে আপনাকে নিতে হবে, বেসিক এডুকেশনটা স্ট্রং করতে হবে, তারপরে বিসিএস এর প্রস্তুতি নেন। আচ্ছা, ধন্যবাদ।